নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। ছত্রপতি শিবাজি মহারাজ এবং নেতাজি এরা দুজনেই ভারতের আইডিয়াল, আমাদের কাছে প্রণম্য। তার অপমান করেছে এক ভণ্ড সাধু, আপনারা সকলেই জানেন। দিবাকর তার প্রতিবাদ করেছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, মাঠে ময়দানে নেমে। এই ভণ্ড সাধু বা ভণ্ড মহারাজ যেটা করেছে সেটা ঠিক নয়। নগেন্দ্র আসলে কে? এই মহারাজ আসলেই কি সত্যি উত্তরসূরি কোচবিহার সাম্রাজ্যের? আমরা সরাসরি কথা বলবো জাগরণ বাংলার এডিটর দিবাকর দেবনাথের সঙ্গে। দিবাকর, তুমি তো প্রতিবাদ করেছো মাঠে ময়দানে নেমে, এবং শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, যতভাবে প্রতিবাদ করা যায় তুমি করেছো। এই মহারাজ, স্বঘোষিত মহারাজ, তুমি উত্তরবঙ্গ থেকে কলকাতা এখন আছো ঠিকই, কিন্তু উত্তরবঙ্গে তোমার জন্মভূমি আর কি। তো এই মহারাজ কি সত্যিই মহারাজ, নাকি সত্যি কোচবিহার সাম্রাজ্যের কেউ? আসলে এই লোকটা কে? আসলে এই লোকটা একটা বাটপার। পরিষ্কার বাংলা ভাষায় বলতে গেলে মানুষ সহজে বুঝবে যে ভাষাটা, সেটা হচ্ছে বাটপার, ধান্দাবাজ, চিটিংবাজ। এই লোকটা না তো কোচবিহার যে রাজ পরিবার রয়েছে, নৃপেন্দ্রনারায়ণ উপেন্দ্রনারায়ণের যে পরিবারটা, সেই পরিবারের কেউ না, সেই রক্তের কোনো সম্পর্ক নেই এই নগেন্দ্রর সঙ্গে। না তো বীর চিলারায়ের কোনো রক্তের সম্পর্ক রয়েছে, বংশের সম্পর্ক রয়েছে এই নগেন্দ্রের সঙ্গে। এ হচ্ছে আসাম থেকে পালিয়ে এসছে। আসাম থেকে পালিয়ে এসে এর শিক্ষাগত যোগ্যতা বলে ক্লাস 8 পাস, যেটা দেখানো হয়েছে, কিন্তু সেটাও ভুয়ো। ওর আসল নাম হচ্ছে উপেন্দ্রা যে বলা হয়, ওর আসল নাম হচ্ছে উপেন্দ্রা। তো সেখানে এসে এই গ্রেটার কোচবিহারের রাজনীতি করে সেখানে কিছু মানুষকে, সহজ সরল হয় তো রাজবংশী সম্প্রদায়ের মানুষরা, একটু তাদেরকে বোকা বানিয়ে দিনের পর দিন ধরে তাদেরকে লুট করেছে, তাদের থেকে চাঁদা নেয়, প্রতি মাসে মাসে মোটা টাকার একটা রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। আপনি যদি দেখেন, আপনারা একটু দেখবেন রাজপ্রাসাদটা, ইন্টারনেটে সার্চ করে দেখবেন। বিশাল রাজপ্রাসাদ তৈরি করেছে। এই রাজপ্রাসাদ কিন্তু 100 বছর 200 বছর বা 50 বছর পুরনো রাজপ্রাসাদ নয়। এটা এই রক্ত ঘাম জল করা, সাধারণ খেটে খাওয়া রাজবংশী সহজ সরল মানুষগুলোর চাঁদা দিয়ে তৈরি করা রাজপ্রাসাদ। তাহলে কি আমরা বলতে পারি যে মানুষকে কোচবিহার রাজ্যের স্বপ্ন দেখিয়ে, কামতাপুর আন্দোলনের স্বপ্ন দেখিয়ে আলাদা রাজ্য বানিয়ে দেব, এই স্বপ্ন দেখে তাদের কাছ থেকে সেনা বানাবার ফান্ড তুলেছে, প্রাসাদ বানাবার ফান্ড তুলেছে এই উপেন্দ্রা বা নগেন মহারাজ বা যাই হোক, যাই ওর আসল কিসের সেনা? নারায়ণী সেনা যেটা ছিল সেটা তো ইন্ডিয়ান আর্মির সঙ্গে মার্চ হয়ে গেছে। আচ্ছা, ভারত ভুক্তি যখন হয় কোচবিহারের, তারপরে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত হয়ে যায় যারা নারায়ণী সেনা ছিল, রাজার যারা সেনা ছিল। এই যে সেনাটা, এরা নারায়ণী সেনা না, এরা উপেনের চাকর বাকর। আর এদের সেনার কি প্রয়োজন আছে তোমার? তুমি মহারাজা, গণতান্ত্রিক দেশে কিসের মহারাজা? তোমার এত সেনার কি প্রয়োজন? কি করবে তুমি সেনাবাহিনী দিয়ে? আমাদের ভারতীয় সেনা কি যথেষ্ট নয়? আমাদের আর্ম ফোর্স কি যথেষ্ট নয়? পুলিশ যথেষ্ট নয়? প্যারামিলিটারি যথেষ্ট নয়? পাকিস্তানের সঙ্গে তোমার সেনা যুদ্ধ করতে যাবে? অপারেশন সিঁদুরের সময় তোমার সেনা গেছে? নাকি বাংলাদেশ আক্রমণ করতে গেছে তোমার সেনা? কোন আক্রমণে, কোন লড়াইয়ে তোমার সেনার কি অবদান রয়েছে? তুমি এই যে ভণ্ড সেনা একটা তৈরি করেছো, সেনার নাম করে যাদেরকে ওই সাদা টুপি পাগড়ি পরিয়ে, কোমরে বেল্ট পরিয়ে লেফট রাইট করাচ্ছ, তুমি লেফট রাইট করিয়ে তুমি তাদের থেকে প্রতি মাসে মাসে টাকা নিচ্ছ, চাঁদা তুলছো, তাদেরকে খাটাচ্ছ বিনা পারিশ্রমিকে, তাদেরকে খাটিয়ে তুমি দিনের পর দিন ফয়দা লুটছো। তুমি থাকছো রাজপ্রাসাদে, আর যারা তোমার এই চাঁদা দিচ্ছে তারা থাকছে কুড়ে ঘরে, তারা পরিশ্রম করছে রক্ত ঘাম ঝরিয়ে, সেই টাকা তুমি নিয়ে মেরে তাদের থেকে তুমি রাজপ্রাসাদে থাকছো, তুমি রাজনীতি করছো, তুমি আজকে সাংসদ হয়ে গেছো এই গ্রেটার কোচবিহারের স্বপ্ন দেখিয়ে। এটা সম্পূর্ণভাবে একটা ভণ্ড বাটপার। এতদিন ধরে যখন তৃণমূল ক্ষমতায় ছিল, কোনো সুবিধা করে উঠতে পারেনি। এ সবার সঙ্গে সেটিং করেছে। 2024-এর লোকসভা নির্বাচনে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, জেনে রাখুন, নিশীথ প্রামাণিককে হারানোর পেছনে এই অনন্ত মহারাজ বা নগেন্দ্র রায় বা উপেন্দ্রার বহুত বড় একটা হাত রয়েছে। তৃণমূলের সঙ্গে সেটিং করে মমতাকে বাড়িতে ডেকেছিল, মমতার সঙ্গে মিটিং করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনি এমনি কাউকে কিছু দেয় না, এটা তোমরা সবাই ভালো করে জানো, গোটা রাজ্যের মানুষ খুব ভালো করে জানে। বঙ্গবিভূষণ পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায় এত লোক থাকতে নগেন্দ্রকে কি কারণে দিল? কি জন্য দিয়েছিল নগেন্দ্রকে? মানে বিভীষণ গুলোকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভূষণ পুরস্কার দিয়েছেন আর কি। 2026-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপিকে হারানোর জন্য, এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর পেছনে অনেক কাজ করেছে এই তৃণমূল নেতাদের সঙ্গে রাতের বেলায় গিয়ে মিটিং, অনেক কিছু করেছে। কিন্তু এইবার হাওয়াটা ছিল তৃণমূলের ইসেতে, মানুষ পরিবর্তন চেয়েছিল, তাই সেই কারণে এটা হয়নি।
এই ঘটনার আগে আমি তোমাকে একটু বলি, 9 তারিখে একটা সভা ছিল জলপাইগুড়িতে এই নগেন্দ্রর। সেই সভা থেকে ওর কিন্তু ভালোই ভক্ত সমর্থক আছে, যেরকম রাম রহিম ছিল একরকম বাটপার, ঠিক আছে? তো এরকম ভণ্ড, ওই তুমি বললে বাবা, এ তো বাবা না মহারাজ বলে, তো কোনো এর শিক্ষাগত যোগ্যতা নেই। আজকে দেখলাম ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে একটা কথোপকথন, সেখানে কল রেকর্ড শুনলাম, সেখানে বলছে যে নেতাজি সুভাষচন্দ্র ওয়ার ক্রিমিনাল, এটা নাকি ওর কাছে রেকর্ড রয়েছে। আরে কাদের ওয়ার ক্রিমিনাল? নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা আপনাদেরকে জানতে হবে। আর অশিক্ষিত নগেন্দ্র আর তার ভক্ত সমর্থকদের বলছি, কাদের ওয়ার ক্রিমিনাল? ব্রিটিশদের ওয়ার ক্রিমিনাল। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, তো ব্রিটিশদের ওয়ার ক্রিমিনাল হবে? জওহরলাল নেহেরু কিভাবে ষড়যন্ত্র করেছিল, গান্ধী কিভাবে ষড়যন্ত্র করেছিল নেতাজিকে সরানোর জন্য। নেতাজি থাকলে তো এই নেহেরুর প্রধানমন্ত্রী হওয়া হতো না। গান্ধী এটা খুব ভালো করে জানতো কি পরিমাণে ষড়যন্ত্র হয়েছে ব্রিটিশদের সঙ্গে এরা সেটিং করে। তো কে বলছে সেটা কাদের ওয়ার ক্রিমিনাল, কাদের কাছে ওয়ার ক্রিমিনাল, সেটা তো বুঝতে হবে। অশিক্ষিতের মতো দেশদ্রোহী বলছে। ব্রিটিশদের ভারতের বিরুদ্ধে ভারত সরকারের কাছে তো ওয়ার ক্রিমিনাল না, ভারত সরকারের কাছে তো নেতাজি ওয়ার ক্রিমিনাল না, ব্রিটিশের কাছে আমাদের ওয়ার হিরো। ওয়ার হিরো, আমাদের ওয়ার হিরো, আমাদের ন্যাশনাল হিরো। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে, দেশের প্রধানমন্ত্রী বলছে নেতাজি সুভাষচন্দ্র আমাদের জাতীয় হিরো। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, এবং ইন্ডিয়া গেটের সামনে আমাদের প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসিয়েছিলেন, যেটা কংগ্রেসও কোনোদিন করেনি। শুধু তাই নয়, 300-র বেশি ফাইল এই সরকার, মোদিজির সরকার এসে সেই ফাইল সামনে এনেছে সবার সামনে, যেগুলো এতদিন ধরে চাপা ছিল। যেই ফাইল সামনে আসার পরে আমরা জানতে পেরেছি জওহরলাল নেহেরু আর কংগ্রেস কি পরিমাণে ষড়যন্ত্র করেছিল। তো অশিক্ষিত তো, 8 পাস তো, সেটাও তো সে বুঝবে কি করে? মাথায় তো বুদ্ধি থাকতে হবে, বিদ্যা থাকতে হবে পেটে, তাহলে তো তুমি ওই কি লেখা রয়েছে সেটা বুঝবে। আমার কাছে ডকুমেন্ট আছে। এই শোনো, বুঝছেন তোমরা? সুখের ভাষা উল্টে দেবো। এই যে মানে পাগলামির চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। একটা উন্মাদ পাগল, একটা ধান্দাবাজ, ঠিক আছে, লুটে খেয়েছে মানুষকে, গরিব মানুষ যারা রয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষকে লুটে খেয়ে আজকে ভাবছে মুই কি হনু। রাজবংশী ভাষাতে একটা কথা আছে, মুই কি হনু, মানে আমি বহুত বড় কিছু হয়ে গেছি, রাষ্ট্রের ঊর্ধ্বে, আমি সব ক্ষমতার ঊর্ধ্বে। তো আজকে বলে না অতিবার বেরো না, একটা কথা বলেছিল না অনুব্রত মণ্ডলের কথাটা মনে আছে? অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতিবার বেড়ে গেছে এই অনন্ত। তো অনন্তর এখন কি পরিণাম হয় খালি আপনারা দেখতে থাকুন। কালকে আপনারা দেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে বলে দিয়েছে, মন্ত্রী শান্ত্রী সাংসদ বিধায়ক দেখবেন না পুলিশকে, যে এই নোংরামিগুলো করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। আর আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের এবং দেশের প্রধানমন্ত্রীকেও অনুরোধ করবো এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখুন, একে রাজ্যসভা থেকে বহিষ্কার করুন। রাজ্যসভা নাকি বলছে সেদিন রাজাদের সভা, মানে কতটা অশিক্ষিত হলে এই কথা বলতে পারে? রাজ্যসভা মানে রাজ্যের যারা প্রতিনিধি থাকে, ঠিক আছে, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, বিরোধী দলে থাকে, তারা প্রতিনিধি পাঠাচ্ছে সেই রাজ্য থেকে রাজ্যসভাতে, ওটা উচ্চ কক্ষ, ওটা তো রাজাদের না। আরে ভাই, এতটুকু যদি বেসিক নলেজ না থাকে রাজনীতিতে, এদের কি প্রয়োজন আছে? কি করছে এরা রাজ্যসভায় গিয়ে? এরা আমাদের দেশ চালাবে, এরা দেশের আইন তৈরি করবে, কোনো উপকারে লাগছে? উত্তরবঙ্গে কি করেছে? একটা এমপির তো একটা ফান্ড থাকে, সেই ফান্ডে ও কি কাজ করেছে রাজবংশী সম্প্রদায়ের জন্য? আপনারা আমাকে বলুন তো, কি কাজ করেছে সেই ফান্ড দিয়ে? না, তারপর আরেকটা জিনিস আমার অবাক লাগলো দিবাকর, তুমিও হয়তো খেয়াল করেছো, আমাদের প্রত্যেক রাজ্যের একটা ডাইলেক্ট আছে, কথা বলার ধরন আছে। যেমন উত্তরবঙ্গের মানুষের একটা ধরন আছে, রাজবংশী সম্প্রদায়ের মানুষের একটা কথা বলার ধরন আছে, আমাদের কলকাতার একটা ধরন আছে। ও যেভাবে কথা বলে, কি বুঝছো, এটা তো বাঙালদেরই, ও কি বাংলাদেশি নাকি? মানে মাঝে মধ্যে সন্দেহ জাগে ওর ডাইলেক্ট বা ওর কথা বলার ধরন। বাংলাদেশে যখন মানে পূর্ব পাকিস্তান হয় 1955-তে দেশভাগ হয়, মানে স্বাধীনতার পরে, তখন তো বাংলাদেশ বলে আলাদা দেশ ছিল না, বিভাজন হলো 1955-তে, 47-এ, কিন্তু পূর্ব পাকিস্তান ওটা হিসাবে হচ্ছে, বাংলা ভাগ হয়েছে, কিন্তু ওটা ভারতবর্ষের বাইরে ছিল না, কোচবিহার না, আমি বাংলাদেশের কথা বলছি। 1955-তে ওটা পূর্ব পাকিস্তান মানে হয়, তারপরে 71-এ বাংলাদেশ হয়, তার আগে তো বাংলাদেশ ছিল না। আর যখন 71-এর আগে 1955 থেকে বা স্বাধীনতার পর থেকেই যারা বাংলাদেশ থেকে ভারতে চলে এসছে শরণার্থী হয়ে অত্যাচারে, তারা সবাই হিন্দু ছিল। সেখানে নমশূদ্র ছিল, সেখানে ব্রাহ্মণ ছিল, সেখানে ক্ষত্রিয় ছিল, সেখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ ছিল। রংপুর, দিনাজপুর এইসব এলাকায় তো রাজবংশীরা ছিল, তারাও পালিয়ে আসতে বাধ্য হয়েছে। মুসলিমরাও পরে ধান্দা অনুপ্রবেশ করে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে। তো সবাই হিন্দু হওয়ার কারণে পালিয়ে এসছে। ওখানে কেউ
কোন জাতি, নমশূদ্র না ক্ষত্রিয় না ব্রাহ্মণ, কিছুই দেখা সেগুলো দেখা হয়নি। দেখা হয়েছে হিন্দু কিনা, সেটা দেখে তাদের উপর অত্যাচার হয়েছে, সবাই এসে শরণ নিয়েছে। আর যখন শরণ নিয়েছে তখন তারা তো শুধু উত্তরবঙ্গে আসেনি, আজকে গোটা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে, ছড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গের বাইরেও আমরা দেখেছি তারা শরণ নিয়েছে, যে যেখানে পেরেছে সেখানে আশ্রয় নিয়েছে, তারপরে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে দিয়েছে। তো এটা নিয়ে একটা নোংরা রাজনীতি শুরু হয়ে গেছে। এদের উদ্দেশ্যটা একেবারেই একটা অস্থিরতা তৈরি করার ছিল, পশ্চিমবঙ্গের মধ্যে যেরকম মণিপুরে আমরা দেখছি সেরকম অস্থিরতা তৈরি করার। এর পেছনে তদন্ত হওয়ার দরকার রয়েছে, বিদেশি শক্তির ফান্ড রয়েছে নাকি, মদত রয়েছে নাকি, হাত রয়েছে নাকি। এই জায়গাতে আমি আসবো, একজন তৃণমূলের কর্মী সে নিজেকে রাজবংশী পরিচয় দিয়ে বলছে বাঙালিরা এত তারিখের মধ্যে 15 আগস্ট কি কিছু একটা ডেট দিয়েছে তারা, সেই ডেটের মধ্যে কয়েকদিনের মধ্যে বাংলা ছেড়ে দিতে হবে। যেমন কাশ্মীরে কি নাম, সুখদেব রায় না কি নাম, হ্যাঁ, দেখা যাচ্ছে সে তৃণমূল কর্মী। মানে এর পিছনে কি এই নগার সঙ্গে তৃণমূলের লোকেরাও জড়িত হয়ে একটা বড় ষড়যন্ত্র ওখানে করছে, যে বাঙালিদের সঙ্গে বিদ্বেষ বা পুরনো সেই কামতাপুর আন্দোলনটাকে হাওয়া দেওয়া, ভারতের সঙ্গে আলাদা কোচবিহার রাজ্য তৈরি করার একটা চেষ্টা, এর মধ্যে কি বড় তাদের কোনো খুব ভালো ষড়যন্ত্র প্রশ্ন আছে? করেছো। এই বিষয়টা জানার দরকার, অনেকেই হয়তো জানে না। কামতাপুর যারা আন্দোলন করেছিল তারা দুরকম ভাবে করেছিল, একটা ছিল গণতান্ত্রিক ভাবে, আর একটা ছিল অস্ত্র তুলে নিয়ে হিংসাত্মক আন্দোলন, যেটা আমরা দেখেছি। কে এলো যারা ছিল নিরীহ মানুষকে মেরেছে, অস্ত্র হাতে তুলে নিয়ে পুলিশকে মেরেছে, তো সাধারণ মানুষকে মেরেছে। এরা 2002 সাল 3 সালের দিকে তোমার হয়তো মনে আছে, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এবং আসাম সরকারের যৌথ উদ্যোগে এদেরকে নির্মূল করার একটা বড় অপারেশন চলেছিল, এবং সেই অপারেশন সফল হয়। তারপরে এদের কোমর ভেঙে যায়। কোমর ভেঙে যাওয়ার পরে এদের যে নেতা রয়েছে জীবন সিংহ পালিয়েছিল, দীর্ঘদিন পালিয়েছিল, কিছুদিন আগে জঙ্গলে ঠঙ্গলে পালিয়ে থাকতো, ভিডিওতে বার্তা ফার্তা দিত। তা এখন ভারত সরকারের সঙ্গে সমঝোতা করে শান্তি চুক্তির মাধ্যমে এরা এখন স্বাভাবিক জীবনে ফিরেছে। কিন্তু স্বাভাবিক জীবনে ফিরলে ওই যে বলা হয় জঙ্গল থেকে পশু তুলে আনা যায়, কিন্তু পশুর মন থেকে জঙ্গল তুলে আনা যায় না। তো এদের মানসিকতা, এরা এখন সভ্য সমাজে বসে এই অনন্তর সঙ্গে মিলে এরা একটা বড় ষড়যন্ত্র করছিল উত্তরবঙ্গে একটা অশান্তির পরিবেশ তৈরি করার, এবং এর পেছনে ফান্ড জোগাড় করা হচ্ছিল, এর পেছনে ফান্ড আসছিল। যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ এলাকা, তুমি খুব ভালো করেই জানো, শিলিগুড়ি করিডর আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য, ইন্টারনাল সিকিউরিটির জন্য, বাইরের শত্রুর আমাদের থেকে কতটা ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, চিকেন নেক যেটাকে আমরা শিলিগুড়ি করিডর বলি। তো সেই এলাকাটার মধ্যে যদি একটা অশান্তি, উপদ্রব, একটা গন্ডগোল, একটা ঝামেলা তৈরি হয়, তাহলে তো সেটা খুবই মারাত্মক বিষয় হয়ে যাবে আমাদের নিরাপত্তার জন্য। তো এই চক্রান্তটা চলছিল। এই সুখদেব, তুমি যার কথা বললে, এবার তার প্রসঙ্গে আসি, এ করতো তৃণমূল করেও এইভাবে ভিডিও করে বিজেপি নেতাদের এই করে দেবো সেই করে দেবো হুমকি দিত। একদম 4 তারিখের আগে পর্যন্ত হুমকি দিয়েছে, সেই ভিডিওগুলো রয়েছে। তারপরে 4 তারিখে ফল ঘোষণার পরে ও বাংলা ছেড়ে পালিয়ে গেছে, সম্ভবত দক্ষিণ ভারতে রয়েছে, ব্যাকগ্রাউন্ড দেখে তাই মনে হলো, ওখানে কোথাও লুকিয়ে রয়েছে। এতদিন মানে চুপ করেছিল, এতদিন কোনো কথা বলেনি। যখনই এই অনন্ত এই বিষয়গুলো তুলে ধরলো, সুখের ভাষা উল্টে দিমু, বাঙালি খেদাও, ভাটিয়া খেদাও, ঠিক আছে, এই যে উত্তেজনামূলক কথাবার্তা বলতে শুরু করলো, এবং তার চামচা বেলচারা কন্টিনিউ এইসব কথাবার্তা বলতে শুরু করলো, নেতাজিকে অপমান শুরু করলো, তখন ও সাহসটা পেয়ে গেছে যে এইবার আমাদের হয়তো জাতির নেতা হওয়ার একটা গোল্ডেন অপরচুনিটি এসছে, একটা বড় সুযোগ এসছে। তৃণমূল করে তো কিছু করতে পারলাম না, তৃণমূলের আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, বিজেপি আমাদেরকে নেবে না, যা বারবারন্ত আমরা করেছি, যা অত্যাচার করেছি, বিজেপি আমাদেরকে একদম কাছেও ঘেঁচতে দেবে না। তো এখন কি করতে হবে, এই ইস্যুটাকে কাজে লাগিয়ে আমাদেরকে ওই রাজবংশী সম্প্রদায়ের যে সম্মানীয় গামছাটা রয়েছে, উত্তরীয় যেটা রয়েছে, আমি খুব সম্মান করি, শ্রদ্ধা করি, হলুদ রঙের দেখবে, তার মধ্যে সবুজ ইসে দিয়ে করা রয়েছে, তো সেই গামছা মাথায় নিয়ে গলায় নিয়ে এখন ও এই হুমকি ধামকি শুরু করে দিয়েছে। যখনই এটা নিয়ে খবর হয়েছে, দেখছে সরকার এখন অ্যাকশন নিচ্ছে, তারপরে বিল করে বলছে আমি তো আবেগের বশে বলে ফেলেছি, আমার তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তো তুমি যেটা ছিঁড়তে পারবে না সেটা ধরে কেন টানাটানি করছো? নিজের অকাদে থাকো। তুমি চানানার খুচরো পয়সা তুমি হুমকি দিচ্ছ, সরকার কি করতে পারে কোনো ধারণা আছে? আরে কাশ্মীরের কত বিচ্ছিন্নতাবাদী, কত যুগ ধরে পাকিস্তানের ফান্ডিং নিয়ে বড় বড় শেয়ানা, বড় বড় ধুরন্ধর, বড় বড় মাথা, তারা আজকে ঠান্ডা হয়ে গেছে, তাদের মাথা আজকে নেই।
সেখান থেকে শুরু করে দক্ষিণ ভারতে তুমি চলে যাও, ঠিক আছে, সেই এলটিটির যেগুলো রয়েছে সব মাথা ঠান্ডা হয়ে গেছে। পাঞ্জাব থেকে শুরু করে খালিস্তানি থেকে শুরু করে নর্থ ইস্ট, গোটা ভারতবর্ষে সেন্ট্রাল ফোর্স, ইন্ডিয়ান আর্মি, ভারতীয় গোয়েন্দা সংস্থা যদি মনে করে কত এরকম বড় বড় রাঘব বোয়াল ঠান্ডা করে দিয়েছে। মমতা ব্যানার্জি ঠান্ডা হয়ে গেছে তো কোন বড় অনু, যাই হোক না, আমি বলছি যারা বিচ্ছিন্নতাবাদী সরাসরি মানে অস্ত্র তুলে এই যে হুমকি দিচ্ছে, এরকম অনেক বড় বড় শিয়ানা ঠান্ডা হয়ে গেছে, মাথা ঠান্ডা হয়ে গেছে। তো এইসব করে লাভ নেই, এইসব করে নিজেদের বিপদ ডেকে আনছেন, গোটা জাতির বিপদ ডেকে আনছেন। যারা সম্মানের সাথে বাঁচতে চাই, সভ্যতার মানে টেকনিওর একটা, যারা যারা মাথা উঁচু করে বাঁচতে চায়, যারা সবার সঙ্গে মিলেমিশে সম্মানের সঙ্গে বাঁচতে চায়, তাদেরকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেওয়ার পরিকল্পনা চলছে। সবাই তো এদেরকে সমর্থন করে না, কিছু মাথা মোটা রয়েছে অশিক্ষিত ওর মতোই, যাদেরকে ব্রেন ওয়াশ করে দিয়েছে। ওই মাদ্রাসার হুজুররা যেরকম মাদ্রাসা ছাত্রদের ব্রেন ওয়াশ করে, ওই মঞ্চে উঠে চিল্লিয়ে গরম গরম উত্তেজনামূলক ভাষণ দেয়, আর ওরা চিল্লিয়া কয় ঠিক কিনা, হ্যাঁ এই যে ভাষা, এই যে বুঝছেন, এই যে কথাবার্তা, ঠিক আছে, বাই অফ বেঙ্গল, আমাদের বাই অফ বেঙ্গলটা কি, ওয়ে অফ বেঙ্গল, সেটাও মানে কি বলবো, কত বড় অশিক্ষিত সেটা গোটা পশ্চিমবঙ্গের গোটা দেশের মানুষ আজকে বুঝতে পারছে। বিজেপি হয়তো বুঝতে পারছে যে কাকে আমরা রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছি, নাকটা কাটা যাচ্ছে বিজেপির। তো এই ধরনের বিজেপিতে তো উত্তরবঙ্গে অনেক রাজবংশী সম্প্রদায়ের অনেক শিক্ষিত, অবশ্যই যারা সমাজের জন্য কাজ করেছে, তাদের ভাষা সংস্কৃতির জন্য কাজ করেছে, এরকম কত মানুষ রয়েছে, নিজেদের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছে জাতির জন্য। তাদেরকে পাঠান। শিক্ষিত এরকম কত মানুষ রয়েছে, তাদের কাউকে পাঠান। এরকম পাগল ছাগল ধান্দাবাজ বাটপার, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা নেই, কোনো ভাষা বোধ নেই, জ্ঞান নেই, কি বলতে হয়, কোথায় বলতে হয়, কাকে বলতে হয়, কার বিষয়ে বলছি, কোন কথাটার কি মানে, তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। আজকে বিজেপিও তো এটা নিয়ে অস্বস্তিতে পড়ে গেছে। কিন্তু যেটা হয়েছে, মুখ্যমন্ত্রী একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। জল অনেক দূর গড়াতে পারতো, দেখেছো 15 তারিখের হুমকি, এইগুলোর বিরুদ্ধে যদি আজকে ব্যবস্থা না নেওয়া হতো না, আরো অনেকের সাহস বেড়ে। দার্জিলিং এ যেই ধরনের আন্দোলন আমরা দেখেছি, সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারতো। অনেক ইস্যু রয়েছে এরকম, গোর্খাল্যান্ডের ইস্যু রয়েছে, রাজবংশীদের আলাদা রাজ্যের দাবি রয়েছে, অনেকেরই অনেক আলাদা রাজ্যের দাবি রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ না, অনেক জায়গাতে এরকম রয়েছে, তাদের ভাষা সংস্কৃতি নিয়ে অনেক আন্দোলন রয়েছে, মুভমেন্ট রয়েছে। কিন্তু সেটা তো আপনাকে গণতন্ত্র মেনে করতে হবে, সংবিধান মেনে করতে হবে, সাংবিধানিক উপায় মেনে করতে হবে। আপনি যদি অস্ত্র তুলে নেন রাষ্ট্রের বিরুদ্ধে, নিরীহ মানুষদের মারেন, পুলিশ প্রশাসনের দিকে আপনি অস্ত্র ধরেন, তাহলে তো সেটাকে কখনোই সমর্থন করা যায় না। নির্বাচিত সরকার রয়েছে গণতান্ত্রিক দেশে, সেই সরকার সিদ্ধান্ত নেবে কোন জনসংখ্যার ভিত্তিতে আলাদা রাজ্য হবে কি হবে না, আলাদা রাজ্য করা যাবে কি যাবে না। সেই দাবি যদি মেনে নেয় সরকার, তাহলে আরো কত দাবি উঠবে। ভারতবর্ষটা তো মানে শুধু কুচবিহার নয়, ভারতবর্ষ তো মানে শুধু দার্জিলিং নয়, ভারতবর্ষ তো মানে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ বিশাল। এই ভারতবর্ষে মানে বিভিন্ন জাতির, বিভিন্ন ভাষার, বিভিন্ন সংস্কৃতির মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করছে। আমাদের মানসিকতা যদি সংকীর্ণ হয় এত, আমরা যদি নিজেদের মানসিকতাকে আরো বড় না করতে পারি, তাহলে তো ওই কুয়োর ব্যাঙ হয়ে থাকবো। বিবেকানন্দ যেরকম বলেছিলেন, আজকে মহারাষ্ট্রে গিয়ে বাঙালিরা ফ্ল্যাট কিনছে না, জমি কিনছে না, থাকছে না। আজকে গুজরাটে গিয়ে বাঙালিটা থাকছে না, গুজরাট থেকে এসে থাকছে না পশ্চিমবঙ্গে। তো আমরা তো সব জায়গায় যাব, গোটা ভারতবর্ষ আমার জন্য। আমি শুধু ভাবছি আমার কুচবিহার, আমি শুধু ভাবছি আমার নদিয়া জেলা, কালকে বলবো আমি ভাববো আমার দক্ষিণ 24 পরগনা আলাদা রাজ্য করতে হবে, ঠিক আছে, আমরা ভাববো হাওড়া হুগলি আলাদা রাজ্য করতে হবে। তো এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। গোটা ভারতবর্ষ আমাদের, গোটা দেশ আমাদের, আমরা সব জায়গায় যাব। আজকে কাশ্মীরে গিয়েও আপনি জমি সম্পত্তি কিনে থাকতে পারবেন, সেখানে নাগরিক হতে পারবেন। আপনার সন্তান ধরুন আজকে একজন আপনি পড়াশোনা করিয়েছেন, সে ভালো ইঞ্জিনিয়ার হচ্ছে, সে আজকে ব্যাঙ্গালোরে গিয়ে সেটেল হয়ে গেছে, সেখানে থাকবে, সে আরো ভালো উন্নত মানের জীবনযাপন করবে, সে তার জীবনযাত্রার মান আরো উন্নত হবে, আরো বেশি সুযোগ সুবিধা ভোগ করবে, স্বাচ্ছন্দ্যে থাকবে। এটা তো আমরা সবাই চাই, আর করছে না, সবাই করছে। কোচবিহারের যারা এই যে অনন্ত মহারাজ বলছে, তার ছেলে, তার এরা কোথায় গিয়ে পড়াশোনা করেছে, এরা কি করেছে? বড় বড় নেতা, এদের ছেলে মেয়েরা বড় বড় জায়গায় গিয়ে পড়াশোনা করছে না। তো সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। পুরো দেশটাই আমার মনে করতে হবে, পুরো দেশে আমি যেখানে ইচ্ছা যাব, যেখানে ইচ্ছা আমি গিয়ে থাকবো, আমার এটা গণতান্ত্রিক অধিকার।
কলকাতায় আজকে কত রাজ্যের মানুষ, পাঞ্জাবি রয়েছে দেখো, মারাঠি রয়েছে দেখো, গুজরাটি রয়েছে, ইউপির মানুষ রয়েছে, মধ্যপ্রদেশের মানুষ রয়েছে, হরিয়ানার মানুষ রয়েছে, জম্মু কাশ্মীরের মানুষ রয়েছে, দক্ষিণ ভারতের মাদ্রাসি যারা রয়েছে তারা রয়েছে, সবাই রয়েছে, আমরা মিলেমিশে রয়েছি। ব্যাঙ্গালোরে গিয়ে দেখো কত বাঙালি, ওখানে বাংলা ভাষা মোটামুটি সবাই বোঝে, এরকম অবস্থা হয়ে গেছে। ডাক্তারে ওখানে গিয়ে হাসপাতালে যারা ডাক্তার দেখাতে যায় তারা বলে যে বাংলা বললে বুঝে যাচ্ছে, এত বাঙালি হয়ে গেছে। তো এই মানসিকতাটা বদলাতে হবে তো আমাদেরকে। আমরা যদি কুয়োর ব্যাং হয়ে থাকি, মনে করব যে এইটুকু আমার, ঠিক আছে, তাহলে আপনাদের এই মানসিকতার জন্য আপনারা অনেককে শত্রু বানিয়ে ফেলছেন। তো এই সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনাদের ভাষা, আমাদের ভাষা যেমন আমার কাছে ভালোবাসার প্রিয়, সেরকম আপনাদের ভাষা, আপনাদের সংস্কৃতি সেটাও আপনাদের প্রিয়। নেতাজি সুভাষচন্দ্র বসু তো কারো ভাষা কেড়ে নেয়নি, কারো সংস্কৃতি কেড়ে নেয়নি। এই মানুষটাকে কেন টেনে আনা হচ্ছে? আমার কথা এটাই, নেতাজি সুভাষচন্দ্র বসু কি করেছে? নেতাজি সুভাষচন্দ্র বসু তো কোনো ক্ষতি করেনি কারুর। যেই মানুষটা নিজের জীবন যৌবন সবকিছু উৎসর্গ করে দিল দেশের জন্য, সিভিল সার্ভিসে 4th র্যাঙ্ক করার পরেও ব্রিটিশদের সুখের চাকরি, এত উচ্চ পদের চাকরি যিনি করেননি, লাথি মেরে বেরিয়ে চলে এসছেন, নিজের পুরো জীবন সংগ্রামের মধ্যে দিয়ে গেছেন, ঠিক আছে, কংগ্রেস থেকে বেরিয়ে চলে এসছেন, কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার পরেও মতবিরোধ গান্ধীর সঙ্গে, নেহেরুর সঙ্গে, যে অহিংসার মাধ্যমে স্বাধীনতা আসে না। তাহলে আপনি বলুন, ব্রিটিশদেরকেও বোঝান, গান্ধীকে বলুন ব্রিটিশদেরকেও বোঝাতে যে অহিংসার মাধ্যমে ওরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়ুক, কেন ভারতের সেনাবাহিনীকে নিয়ে যাবে? ঠিক আছে, কুচবিহারের সেনাও গিয়েছিল সেই সময় লড়াই করতে। হ্যাঁ, এই সেনা পাঠিয়েছিল তো, গান্ধী পাঠিয়েছিল, নেহরু পাঠিয়েছিল ব্রিটিশদের হয়ে লড়াই করতে। তাহলে অহিংসার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন লড়াই করলো না ব্রিটিশরা? গান্ধী বোঝাতো কেন বোমা ফেলতে হলো মিত্র শক্তিকে? তো অহিংসার দিয়ে তো যুদ্ধ হয় না, যেটা কঠিন বাস্তবতা সেটা তোমাকে স্বীকার করতে হবে। আজকে প্রতিটি দেশের সেনাবাহিনী কেন এত আর্মি মজবুত কেন করছে? প্রতিটি দেশ পাকিস্তান হামলা করলে, বা আজকে যদি ইসরায়েলের উপরে হামলা হয় বা আমেরিকার উপরে হামলা হয়, যেভাবে আমরা দেখেছিলাম 9/11 হয়েছিল আমেরিকাতে, তারপরে কি আমেরিকা বলেছিল আমরা অহিংসার মাধ্যমে লাদেনের সাথে বসে কথা বলবো, আমরা চাইবো কোনো রক্তপাত যাতে আর না হয়, আমরা অনশনে বসবো? এইগুলো তো মানে শুধু হাস্যকর। তো এটা বুঝতে হবে, সবাইকেই বুঝতে হবে এই বিষয়টা কোনো সাধারণ বিষয় নয়, গুরুত্ব আছে এই বিষয়টার। আর আমি সরকারকে আরো একবার ধন্যবাদ দেব, মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমরা রাস্তায় নেমেছি, আমরা প্রতিবাদ করেছি, আমাদের বিক্ষোভ তো সরকারের বিরুদ্ধে ছিল না, কারণ এই সরকারই সম্মান দিয়েছে নেতাজিকে। মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজির চেয়ারকে যেভাবে সম্মান দিয়েছে, আর কোনো মুখ্যমন্ত্রীকে তো আমরা দেখিনি সেইভাবে সম্মান দিতে। তাহলে সরকারের উপরে তো আমাদের কোনো ক্ষোভ নেই, ক্ষোভ সেই ব্যক্তির ওপরে, যেই ব্যক্তি নেতাজিকে নিয়ে এই নোংরামিগুলো করছে, নেতাজিকে দেশদ্রোহী বলছে, ক্রিমিনাল বলছে, নেতাজির বাবা তুলে নোংরামি করছে, তার ভক্তরা নেতাজির ছবি বিকৃত করে নোংরামি করে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল। দর্শক, শেষবেলায় একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি মনে করি যে শ্রীকৃষ্ণের পর সব থেকে ভালো রাজনীতিবিদ, কলিযুগের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ তিনি হচ্ছেন চাণক্য। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। এবং তিনি বলেছিলেন যে যদি শান্তিতে থাকতে চাও তাহলে যুদ্ধকে বেছে নাও। তো এটা আমিও বিশ্বাস করি, যেটা দিবাকর বলছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত এই স্বাধীনতা, আমাদের স্বাধীনতা দিবসের প্রাককালে আর কি, অবশ্যই বলতে হয় যে যখন স্বাধীনতা হয়েছে তখন 550-র বেশি রিয়াসত ছিল, মানে রাজ্য ছিল। তো সবাই এখন যদি বলে আমরা সেই অতীতের স্ট্যাটাস ফিরে পাবো, আমরা যদি রাজ্য হয়ে যাই, তাহলে দেশ কিন্তু টুকরো টুকরো, ওই যারা টুকরে টুকরে গ্যাং আছেন আপনি তাদেরকে কিন্তু মদত দিচ্ছেন, এই মানসিকতা যদি পোষণ করেন। তাই আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে। ভারত একটা বিশাল রাষ্ট্র, এখানে কয়েকশো ভাষাভাষীর মানুষ আছেন, বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষ আছেন, বর্ণের মানুষ আছেন, বিভিন্ন রকম, সবাই আমরা মিলেমিশে থাকি। তাই বিচ্ছিন্নতাকে আমরা প্রশ্রয় দেব না, আমরা সবাই মিলেমিশে থাকি। আমরা কেউ একে অপরের শত্রু নয়, রাজবংশী বাঙালির শত্রু নয়, বাঙালিও রাজবংশী শত্রু নয়, সকলে আমরা মিলেমিশে এতদিন ছিলাম। এই ধরনের নগা পাগলার মতো যে বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, যারা কোনো রাজনৈতিক দলের হয় না, আজকে সে বিজেপির রাজ্যসভার সদস্য, কিন্তু বিজেপির 1 পয়সার কি উপকার করেছে? প্রশ্ন থাকবে, আপনারা অবশ্যই এর উত্তর দেবেন। সে যে দলের প্রতিনিধি, অন্য দলকে সুযোগ সুবিধা করে দিয়েছে। আমি সরাসরি বলছি, তৃণমূলকে সে মদত করেছে, বিট্রে করেছে। তো ফলে এই ধরনের বিভীষণকে আপনারা বিশ্বাস করবেন না। সবাই আমরা আসুন মিলেমিশে থাকি। স্বাধীনতার প্রাককালে আমরা যাতে ভারতকে শক্তিশালী করতে পারি, আমরা সেই ব্রতই নেব, সেই প্রতিজ্ঞাটা নেব। একদম, ভারত শক্তিশালী হলে, রাষ্ট্র শক্তিশালী হলে আমরা সবাই শক্তিশালী হব, আমাদের সবার উন্নতি হবে। আজকে উত্তরবঙ্গে
এত সরকার পরিবর্তনের পরে সেখানে এইমস এর পরিকল্পনা রয়েছে, এইমসটা হলে কাদের সুবিধা হবে? উত্তরবঙ্গবাসীর সব তাহলে বেশি হবে। আমরা তো চাই হোক, কালকে যদি শিলিগুড়িতে মেট্রো হয়, জলপাইগুড়িতে মেট্রো হয়, কাদের সুবিধা হবে? এই যে সার্কিট বেঞ্চ হয়েছে জলপাইগুড়িতে, কাদের সুবিধা হয়েছে? বেশি বেশি করে কলকারখানা হোক, যাতে ওখানকার মানুষেরা চাকরি পাবে, তাহলে ওখানে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন নিয়ে ভালো ভাবুন, হোক। কিভাবে ডেভেলপমেন্ট হবে, কিভাবে রাজবংশী সম্প্রদায়ের মানুষের শিক্ষাতে উন্নতি হবে, জীবন জীবিকায় উন্নতি হবে, তারা আরো বেশি করে কর্মসংস্থান পাবে। আপনারা কলকাতায় আসুন, আপনারা এখানে থাকুন, আপনারা এখানে ফ্ল্যাট কিনুন, আপনারা এখানে সুন্দরভাবে থাকুন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এই মানসিকতা রাখি না। কাকে আমরা ভাগাবো? সবাই ভারতীয়, সবাই ভারতীয়। এবং সবশেষে বলি, যিনি মহারাজা রাজপ্রাসাদ গড়বেন থাকবেন তিনি। ওই যারা বেল্ট পরে নিজেকে সেনা বলছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনি কিন্তু সেনা হিসেবে ওই যুদ্ধের যে বোড়ে হয় আর কি, সামনে যারা থাকে, যুদ্ধের বোড়ে হিসেবে আপনারা ব্যবহার হবেন। ফলে মহারাজাকে মহারাজার দায়িত্ব পালন করতে দিন, তিনি যেমন চলতে দিন, আপনারা বিপদে পড়বেন না। কারণ কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। এই যে অ্যারেস্ট হচ্ছে, নগা কবে অ্যারেস্ট হবে সেটা আমরা জানি না, অবশ্যই হওয়া উচিত, কিন্তু অ্যারেস্ট আগে আপনারা হবেন। ফলে কারো প্ররোচনায় পা আজকে দেওয়ার তো বলেই আগে- দিয়েছে। আজকে এই বিষয়ে বলি আর একটা কথা, হ্যাঁ। তুমি বললে প্রসঙ্গটা, আজকে ময়ূক ফোন করেছিল, সেই কল রেকর্ডিংটা আমি বললাম, ওইখানে বলছে এক জায়গায় যে যারা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিক, মানে এখন হাত তুলে দিয়েছে, সেই ফাঁসিয়ে দিচ্ছে। হ্যাঁ সেই ফাঁসিয়ে দিয়েছে যে পুলিশ অ্যাকশন নিক, যারা করেছে তারা তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিক। তাহলে বুঝুন এইবার, আপনাদের কিন্তু কেউ বাঁচাবে না। আপনাদের যারা উস্কানি দিয়েছিল তারা কেউ পাশে থাকবে না। যখন আগুন লাগে তখন সবাই নিজের আগে চিন্তা করে যে আমি কিভাবে বাঁচবো, আপনাকে তখন আর বাঁচানোর চিন্তা ভাবনা করবে না। এবং সবশেষে বলি যে কোচবিহার যারা রাজ পরিবারের বর্তমান কুমাররা রয়েছে, মানে সদস্য যারা উত্তরসূরিরা রয়েছে, তাদের যে ওয়েলফেয়ার ট্রাস্ট রয়েছে, তারাও স্পষ্টভাবে বলে দিয়েছে নগা কোনোভাবেই রাজ পরিবারের সদস্য নয়, মানে রাজ পরিবারের সদস্য নয়, কোনো সেনাবাহিনীরও বংশধর নয়, একেবারে ফেরেববাজ। এমনটা অন্তত যারা ওয়েলফেয়ার ট্রাস্টের রয়েছেন, রাজ পরিবারের বর্তমান জীবিত সদস্য, তারা স্পষ্ট করে দিয়েছেন। এবার আপনি কার পক্ষ নেবেন এটা আপনাদের উপরে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন দিবাকর দেবনাথ, জাগরণ বাংলার এডিটর। অবশ্যই জাগরণ বাংলা যদি আপনারা এতক্ষণ সাবস্ক্রাইব না করে থাকেন, তা আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার।